মালিক? মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক? কিন্তু মেঘলা তো গরিব, বস্তিতে। ওনারা হচ্ছেন ম্যাডামের পালিত বাবা মা। ম্যাডামের আসল পরিচয় হচ্ছে তিনি এই বিশাল কোম্পানির মালিক। অনিক সাহেব, এতক্ষণ আপনার সাথে আমি সম্মান দিয়ে কথা বলেছি। আপনি যদি এখান থেকে চুপচাপ চলে না যান, তাহলে আপনাকে অসম্মান করার ব্যবস্থা আমাদের এখানে আছে। আপনি সত্যি বলছেন? আপনাকে মিথ্যা বলে আমার কি লাভ? অনিক সাহেব, আপনি যদি যথেষ্ট সময় নষ্ট করেছেন, আসুন এখন প্লিজ। এখন দেখেন আপনারা কেমনে কি করবেন। আপনারা প্ল্যানিং করে আমার কাছে বাজেট নিয়ে আসেন, বাকিটা আমি দেখতেছি। ওকে ওকে, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ চালিয়ে যাব। আচ্ছা, আপনাকে কি আর কোনো প্রশ্ন আছে? না না না, আপাতত নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মিটিংটা আমরা এনে শেষ করি। কেন? আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। অনেক হঠাৎ আমারে ফোন দিল, ও কি আমার কিছু কইতে চাইছিল? ম্যানেজার আঙ্কেল, জি অনেক ফোনে আপনারে কি কইলো? ম্যাডাম, উনি ফোন করেননি, উনি নিজেই এসেছিলেন। আমি ওনাকে তাড়িয়ে দিয়েছি। কি আপনি আপনি অনেকের বাড়ি করে দিছেন? সরি ম্যাডাম, আজকে নিশ্চয়ই উনি কোনো প্ল্যান করে এসেছিলেন। তাছাড়া আপনার শরীরের যে অবস্থা, এই অবস্থায় উনি যদি একটা বাজে কথা বলে আপনার শরীরটা খারাপ করবে, তাই ওনাকে আমি তাড়িয়ে দিয়েছি। কি আশ্চর্য ম্যানেজার আঙ্কেল, আপনি আমার একবার কইবেন না ও আইছে? আপনি কাজটা মোটেও ঠিক করেন না। সরি ম্যাডাম। আপনি একটু মোবাইলটা দেন, একটু কথা কই। The number you have dialed is not available at the moment. আমার নাম্বারটা ব্লক করে দিছে। ম্যাডাম, মা আপনি টেনশন করবেন না, প্লিজ একটু বসুন আপনি। কি রে মা, তোর শরীরের অবস্থা কি? এই তো বাবা। ও আচ্ছা, অনেক কাজ হলো না, মেঘলা আমাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে। মেঘলা? তুমি মেঘলার অফিসে গিয়েছিলে? হ্যাঁ, আমি মেঘলার অফিসে গিয়েছিলাম। আমার জন্য আনিস চৌধুরীর সাথে ঝামেলা হয়েছে। আমাদের কোম্পানি অনেক বড় লস হচ্ছে, আর এই জন্য আমি মেঘলার অফিসে গিয়েছিলাম। তুমি আমাকে আগে কেন বললে না? আমি জানলে কোনোদিনও তোমাকে যেতে দিতাম না। আমি তো জানি না যে সে অপমান করবে। আমিও জানতাম না মেঘলা আমাকে ভেবে অপমান করবে। অনেক আশা নিয়ে গিয়েছিলাম আমি, কিন্তু আমার সব আশা ভরসা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তুমি তার সন্তানকে অস্বীকার করেছো, তাই হয়তো সে তোমাকে সহ্য করতে পারে। হতে পারে। আমি কোটিপতি থাকা অবস্থায় মেঘলাকে বিয়ে করেছিলাম, আর আজ মেঘলা কোটিপতি হয়ে আমাকে ভুলে গেল। কোটিপতি? মেঘলা কোটিপতি হলো কিভাবে? মেঘলা শালিমা বিল্ডার্সে কি করে? মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক। কি বলুন? আমিও জানতাম না, আজই জানতে পারলাম। মেঘলার যে বাবা মা, সেটা হচ্ছে পালিত বাবা মা। মেঘলা অনেক কোটিপতির মেয়ে। হোক সে কোটিপতি,
তারপরে তোমাকে অপমান করবে? তোমার সম্মান রক্ষা করার জন্য আমি তাদের সাথে ঝামেলা করেছি, তোমাকে এক বিন্দু পরিমাণ অপমানিত হতে দেইনি। আর তুমি আজ নিজে নিজে গিয়ে অপমানিত হয়ে আসলে। আচ্ছা ঠিক আছে, যাবার হয়েছে, এখন এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই মা। আমাদেরকে একটা নতুন কোনো পথ খুঁজে বের করতে হবে। তুমি কি করবে আমি জানি না বাবা। তোমার যদি এই সম্পত্তি নাও থাকে, দরকার হলে আমি আমার হাজবেন্ডকে নিয়ে রাস্তায় থাকবো, তবুও আমি ওর কোনো সম্মানহানি হতে দেব না। আব্বা, আজকে অনেকে আমার অফিসে আইছিল, কিন্তু কেন আইছিল সেটা জানি না। কেন, তোর সাথে কথা কয় নাই? না, আমি তো দেখা করতে পারিনি। এমনি এমনি তারা আইবো না, কোনো না কোনো কাজে আইছে। কি কারণে আইছে কে জানে। তুই একটু ফোন দিয়ে কথা কইতি, তোর পেটে ওর সন্তান, সম্পর্কটা তো রাখা লাগবো। কেমনে ফোন দিমু কো আম্মা? আমার তো ব্লক মেরে রাখছে, ফোন যে দিমু এটার কোনো উপায় আছে? মানে একটা কাজ কর, ওই যে অনেকের সাথে যে পোলাটা কাম করে না, ওর সাথে একটু কথা কো। আমার মনে হয় যে ও একটা ব্যবস্থা করে দিতে পারে। আব্বা, তুমি ঠিকই কইছো। অনেকে মনে আমার লগে রাগ করছে, ওনার লগে কথা কইতে হইব। একটা না একটা ব্যবস্থা তো করণই লাগবে। এই স্ট্রাকচারটা পছন্দ হয়নি, এটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি চেঞ্জ করবো। দেখো তো কে এসেছে। তুমি এখানে? তোমার মালিক অনেক নিশ্চয়ই বাসার ভিতরে আছে। তার আগে বলো তুমি এখানে কি করছো? আছে, অনেক কাজ আছে, সেটা নয় বাসার ভিতরে গিয়ে বলি। বন্ধু, কি খবর? কেমন আছিস? একটা কুকুরকে যদি লাথি দিয়ে বলি তুই আর কখনো আমার বাসার সামনে ঘুরঘুর করবি না। কুকুর কখনো আসে না, কেন জানিস? কারণ কুকুরের আত্মসম্মান আছে। তোকে আমি এতবার ঘাট ধাক্কাতে আমার বাসা থেকে বের করে দিয়েছি, তারপরে তুই চলে এসেছিস। তোর কি কোনো আত্মসম্মান নেই? কি বলিস? তুই তো আমার বন্ধু। বন্ধুর কাছে বন্ধুর আবার কিসের আত্মসম্মান? দেখ, বন্ধু রাগ করবে, দুইটা কথা বলবে, এটা খুবই নর্মাল। এই তোর আমি কিসের বন্ধু? কিসের বন্ধু আমি তোর? তোর মতো বন্ধু পৃথিবী যেন কারো না হয়। বন্ধু তাকেই বলে যে বন্ধু সবসময় বিপদ আপদে পাশে থাকে। আর তুই আমার কেমন বন্ধু জানিস? তুই আমার কাঁধে হাত রেখে আমার সাথে বেইমানি করেছিস। এমন বন্ধু পৃথিবীর কারো না হবে। কেন হবে না? আমার মতো বন্ধু না থাকলে তোকে অ্যাওয়ার্ড দিবে কে? অ্যাওয়ার্ড? কিসের অ্যাওয়ার্ড? অ্যাওয়ার্ড ফুটা কপাল অব দ্য ইয়ার। আমি না আমার জীবনেও তোর মতো ফুটা কপাল আর কাউকে দেখি নাই। এই জন্য ভাবলাম যে আমার বন্ধুরে গিয়ে একটা অ্যাওয়ার্ড দিয়ে আসি। এই জন্য তোর জন্য একটা অ্যাওয়ার্ড নিয়ে আসছি। বন্ধু আমার, সদরে গ্রহণ করতে এটা। আপনি কি জন্ম থেকে এরকম শয়তান? আরে ছোট ভাবি, এত রাগ করবে? আচ্ছা তুমি বলো, এই যে আমার বন্ধু অনেক নিজে নিজে কত সম্পত্তি করলো, আর সেই সম্পত্তির মালিক এখন কিন্তু আমি। একটা জিনিস খেয়াল করেন, ও কিন্তু সম্পত্তির লোকে তোমাকেও বিয়ে করেছে। এখন তোমাদেরও সম্পত্তি কিন্তু ধ্বংসের প্রায় শেষ প্রান্তে। বন্ধু, যেই বউটারে রেখে বিয়ে করেছিলি, সেই বউটা কিন্তু এখন শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হাজার হাজার কোটি টাকার মালিক। তুই একটা জিনিস খেয়াল করছিস? সে কিন্তু আমারে কাজ দিছে, তোরে দেয় নাই। দেখিস আবার এই বউটারও না হারাইস। তুই একটা কাজ কর, এই অ্যাওয়ার্ডটা তুই ডিজার্ভ করিস। নে, রেখে দে এই অ্যাওয়ার্ডটা।
অনেক ধৈর্য ধরেছি, আর একটা যদি কথা বলিস এক টিগারে তোর দম বন্ধ করে দিব। একই কথা যদি আমি বলি, আরে গদ্দার, ও ফ্রেন্ড, আই এম জাস্ট কিডিং। আমি জাস্ট মজা করলাম। তুই আমার বন্ধু না, আমি তোকে মারবো? বন্ধু হয়ে বন্ধুকে মারতে পারি? শোন, তুই আমার মাথায় কেন মারবি? তুই আমার মুখে মার। তোর পাপ অনেক বেড়ে গেছে। আমি চাইলেই তোকে এখন মেরে ফেলতে পারতাম, কিন্তু না, তোকে আমি এখন মারবো। তোকে যদি একবারে মেরে ফেলি তাহলে তোর মজাটা থাকলো না। তোকে আমি তিলে তিলে মারবো, আর এমন ভাবে মারবো তুই মৃত্যুর জন্য ছটফট করবি। আর তুই আমার কাছে এসে বলবি, অনেক বন্ধু বন্ধু তুই আমাকে মেরে ফেল, আমি বাঁচতে চাই, তুই আমাকে মেরে ফেল, তুই আমাকে মেরে ফেল। সেই চিৎকার শোনার জন্য আমি অপেক্ষায় থাকলাম, আর সেই দিন আমার অনেক শান্তি লাগবে। তুই চিৎকার শুনবি? বন্ধু তুই আমাকে এক্ষুনি মার প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে রে, আমার অনেক কষ্ট হচ্ছে, তুই আমাকে মেরে ফেল। শোন, একটা কথা মাথায় রাখ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, পরিবারের সকলে অনেক ভালো আছে, সুস্থ আছে। এই শুভকামনা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা আমি বলতে চাই। যে বিষয়টি হচ্ছে মনে রাখতে না পারার যে বিষয়গুলো। আপনার অনেক কিছু এমন আছে যে মনে রাখতে পারছেন না। দোষ কি আপনার? না, আপনার না। একটু আগে ঘরে গেছেন কোনো কাজ করতে বা কোনো কিছু আনতে, হঠাৎ যাওয়ার পরে মনে হচ্ছে আল্লাহ আমি কি করতে এসেছিলাম, ভুলে গেছি, মনে নেই। বা হঠাৎ কারো সামনে পড়েছে, কারোর সাথে দেখা হয়েছে, তার নাম মনে পড়ছে না। এমন হয় না? হয়। আমি জানি সকলের এমন হয়। তো যাদের হয় না তাদের তো আলহামদুলিল্লাহ, তারা সুস্থ, পরিপূর্ণ সুস্থ। কিন্তু যারা মনে রাখতে পারছেন না বা মনে থাকছে না, হঠাৎ ভুলে যাচ্ছেন, আপনার কি পরিপূর্ণ অসুস্থ মানুষ, অসুস্থ মস্তিষ্ক, মনে রাখার ক্ষমতাকে হারিয়েছেন? বিষয়টা কিন্তু সম্পূর্ণ এমন না। তো কিন্তু আবার অনেক সময় হয় না এরকম, পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে গেছে, পড়ে গেছে, কিন্তু হঠাৎ পরীক্ষার হলে কি হয়েছে মনে নেই। পরীক্ষার্থীরাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়। স্টুডেন্ট যাদের ইয়াং বয়স, মনে রাখার বয়স, তারাও কিন্তু সেম জিনিসটা ইন্টারফেস করে। তো আসলে আপনি একা না, বা আপনারা না, কোটি কোটি মানুষ কিন্তু এই একই সমস্যার কারণে অনেক বেশি কষ্ট পাচ্ছেন এবং ভবিষ্যতেও হয়তো পাবে। কেন? কারণ মানুষের অভ্যাসের কারণে, মানুষের চলাফেরা, মানুষের ঘুম, মানুষের খাওয়া, সব কিছুর একটা বাহ্যিক ইফেক্ট কিন্তু আমাদের শরীরের ভিতরে পড়ে। ঠিক এই কারণে কিন্তু মানুষের এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কি কি কাজ করলে আমরা এইগুলো থেকে মুক্তি পেতে পারি, এই অসুবিধা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, এই সমস্যার সমাধান আমরা খুব সহজে করে ফেলতে পারি। এটা কি আসলে খুব বেশি কষ্টকর ব্যাপার? না, খুবই সহজ ব্যাপার। অল্প কিছু কাজ যেগুলো আমরা খুব সহজে করতে পারি কিন্তু আমরা করি না। তো আজকে আমি সে বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব। তো হচ্ছে মনে না রাখার পিছনে একটি সুনির্দিষ্ট কারণ হচ্ছে, সব থেকে বড় কারণ, সেটা হচ্ছে ঘুম কম হচ্ছে। রাতে ঠিক ঘুমানোর সময় আপনার ব্রেন কি কাজ করে? আপনি সারা দিনে যে কাজগুলো করেছেন, যা পড়েছেন, যা দেখেছেন, যা শুনেছেন, এই সব কিছু কিন্তু ব্রেনে সেভ করে। তো এই কাজটাকে মানে ডাক্তারি পরিভাষায় কি বলে? ডাক্তারি পরিভাষায় বলে যে এটাকে একবারে ওই ডিপ স্লিপ যাকে বলে, ডিপ স্লিপ
মানে খুব গভীর ঘুমের যখন থাকে ঠিক সেই সময়টাতেই ব্রেন এই কাজটা করে। তো এই কাজটা করতে আজকের বিজ্ঞান বলছে কম করে হলে 6 ঘন্টা ঘুমাতে হবে। 6 ঘন্টা ঘুমাইলে ব্রেন সেই সেভ করার সুযোগ পায়, সেভ করার সঠিক জায়গাটা পায়, সেভ করার জন্য তার সহজ হয়। কিন্তু এর চেয়ে যারা কম ঘুমায়, যারা কম ঘুমায় বেশি রাত জাগে, তারাই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো কি করতে হবে, যারা রাত্রে জেগে ফোন ইউজ করেন, আপনারা না, আমিও নিজেও করি, সকলেই এখন ফোনের প্রতি আসক্ত হয়ে গেছেন, অভ্যস্ত হয়ে গেছেন। সবচেয়ে বেশি মানুষের যেটা ডোপামিন বলতে যেটাতে মানুষ বেশি আকৃষ্ট হয় ওটাকেই বলে ডোপামিন। তো ডোপামিন এমন একটা জিনিস যেটা ব্রেনে নিঃসরণ হয়, যেটাতে মানুষের আবেগ অনুভূতি শান্ত হয় আবার দ্রুত হয়। তো এই ডোপামিনটা এমনভাবে বর্তমান যুগের রিলসগুলো, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, তারপর টিকটক হোক, যে কোনো রিলস, ভিডিও না কিন্তু রিলস, ভিডিওর থেকে মানুষের রিলসের কিন্তু মানুষের শরীরের ভিতরে এক ধরনের ডোপামিন ঢেলে দেয়, যেটাতে সে মনে করে যে আমি 5 মিনিট বা 10 মিনিট পরে আমি ফোন ইউজ করাটা বন্ধ করে দেবো, অথবা 2-3টা ভিডিও পরে আমি ফোনটা রেখে দেবো। কিন্তু দেখবেন ওই স্ক্রল করতে 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 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু তার ওই ফোন রাখতে মনে যাচ্ছে না। আসলে সে এটার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, এটা তার আসক্ত নেশা ধরনের কাজ করতেছে। তো আমরা যারা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা পর্যন্ত জেগে থাকি, এরপরে ঘুমাই, তার নিজের স্মৃতিশক্তিকে নিজেই কম করে ফেলছে। তো আমরা যারা এই সমস্যার সম্মুখীন ইতিমধ্যে হয়ে গেছি, যে আমাদের মনে থাকছে না, মনে রাখতে পারতেছি না, তো তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা 10টা, খুব বেশি হলে 10:30 11টার ভিতরে ঘুমিয়ে যাবেন এবং সকাল 6টা 7টার সময় উঠবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার এই যে মনে না রাখার সমস্যার সম্মুখীন হওয়ার প্রভাবটা আপনার অনেক অংশে কেটে যাবে ধীরে ধীরে। আরেকটা বিষয় কি, সেটা হচ্ছে দুশ্চিন্তা আর মানসিক চাপ। দুশ্চিন্তার সময় শরীরে কিন্তু কোলেস্টেরল নামের একটা হরমোন বাড়ে, আর এই কোলেস্টেরল কিন্তু সরাসরি হিপ্পোক্যাম্পাস যে ক্ষতি করে। হিপ্পোক্যাম্পাস হচ্ছে ব্রেনের একটা অংশ, যে অংশটা নতুন কিছু মনে রাখে। মানে আপনি যত বেশি দুশ্চিন্তায় থাকবেন তত কম মনে থাকবে। সংসারের চিন্তা, টাকা পয়সার চিন্তা, ভবিষ্যতের চিন্তা, চাকরি বাকরির চিন্তা, এই সমস্ত চিন্তা, এগুলো শুধু মনকে না, ব্রেনের কোষকেও ধ্বংস করে ফেলে। শুধু মন না, ব্রেনের কোষকেও ধ্বংস করে ফেলে। 3 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে পানি পান কম করা, পানি কম খাওয়া। ব্রেনের 75% হলো পানি, 75%, মানে বুঝেন। আর শরীরের মাত্র 2% পানি শোধন, তাহলেই মনোযোগ কমে যায়, মনে রাখার যে আবেগ প্রবণতা সেটা কমে যায়, মাত্র 2%। তাহলে বোঝেন যে আমাদের শরীরে পানির ঘাটতি মাত্র 2% হলেই যদি পানি শূন্যতার অভাবে মনোযোগ নষ্ট হয়, তো আমরা সারাদিনে যারা পানি পান কম করি তাদের কি অবস্থা হয়? স্মৃতিশক্তি দুর্বল হয়, মাথা ঘোরে। অথচ আমাদের দেশের বেশিরভাগ মানুষ সারাদিনে 2 গ্লাস 3 গ্লাস, অনেকে হয়তোবা তাও পান করেন না। বেশি পান করলে মনে করেন যে হয়তোবা কিডনিতে সমস্যা হবে, পানি জমবে, সেটাতে তাদের অসুবিধা হবে। তো আসলে কিন্তু পানি পান করা যতটুকু প্রয়োজন, প্রত্যেক দিন 2 থেকে 2.5 অথবা 3 লিটার পর্যন্ত পানি কিন্তু একটা মানুষের শরীরে প্রয়োজন। তো আমরা এই পরিপূর্ণ পানিটা পান করার চেষ্টা করব। তো আমি বলবো আপনারা পানি খান, ব্রেনকে বাঁচান। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে মনোযোগ ভাগ হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই বলবেন যে মনোযোগ আবার কিভাবে ভাগ হয়? তো মন ভাগ হয়ে যাচ্ছে, কিছু মনে রাখতে হলে প্রথমে যেটা মনোযোগ দিয়ে দেখতে হয়, মনে করেন আপনি যদি ফোন দেখতে দেখতে কথা শোনেন, এখন বর্তমানে কিন্তু বাচ্চাদের কি হয়েছে, বাচ্চাদের মা বাপরা বাচ্চা খায় না বিদায় কি করে, তাদের সামনে একটা ফোন এনে দেয়,
তো ফোন এনে দিয়ে কী করতেছে, কার্টুন চালিয়ে দিচ্ছে, অথবা সে যেটাতে অভ্যস্ত, যেটা দেখতে পছন্দ করে, যেটা দেখলে বলে থাকে, তার সামনে কিন্তু সে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছে। আর তারপরে কিন্তু বাচ্চাকে খাওয়াচ্ছে। বাচ্চার কিন্তু খাওয়ার প্রতি মন নাই, সে কি খাচ্ছে, আদতে কোন খাবারটা খাচ্ছে, এটা ঝাল, মিষ্টি, টক নাকি স্বাদের, সে কিন্তু জানে না। সে জানে কি ফোনটাকে স্ক্রল করতে হবে, সে ফোনটাকে স্ক্রল করতেছে, আর তার বাবা মা তাকে খাওয়াই দিতেছে। এটা কিন্তু ইফেক্ট পড়তেছে তার শরীরে। খাবার ঠিকই খাইতেছে, কিন্তু খাবারের যে পুষ্টিগুণ, খাবারের যে একটা মানে পরিপূর্ণ তৃপ্তি, সে কিন্তু সেটা বুঝে না। আবার অনেক বাচ্চা কি আছে যে এই যে খাওয়াইতেছে, সে গিলে গেলে খায়, ফোন দেখতেছে আর গিলে গেলে খাইতেছে। এটা কিন্তু বাচ্চার জন্য আরও বেশি ক্ষতিকর। তো আপনি ফোন দেখতে দেখতে মনে করেন কথা শুনেন, টিভি দেখতে দেখতে পড়েন, চিন্তা করতে করতে কারোর সাথে হাঁটেন, তাহলে ব্রেন সেই তথ্যটাকে কখনোই কী করবে না, ইম্পর্টেন্ট হিসেবে ধরে নেবে না। এটা ইম্পর্টেন্ট হিসাবে ধরবে না, কখনো ইম্পর্টেন্ট হিসাবে ব্রেন তখন ওটাকে ধরে না। ধরে না মানে মনে রাখে না। ধরে না বলতে কি, মনে রাখবে না, সে একেবারেই মনে রাখবে না। এটা হলো এটাকেও কিন্তু সায়েন্টিফিক ভাষায় একটা নাম বলে, সেটা কি বলে, ইন্টেনশনাল ব্লাইন্ডনেস। আপনার চোখ দেখছে কিন্তু ব্রেন দেখে নাই, চোখ ঠিকই দেখতেছে কিন্তু ব্রেন দেখতেছে না। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে মানুষের একটা রোগ, সেটা হচ্ছে কি থাইরয়েডের সমস্যা। এটা অনেকেই জানেন না। থাইরয়েডের হরমোন কম হলে, মানে থাইরয়েডের যে হরমোন, সে হরমোন যদি কম হয় তাহলে কি হয়, তাহলে তাদের একটা সমস্যা হয়। সেই সমস্যাটা আপনার মনে রাখার ক্ষমতা কমে যায়, তারপরে অনেকের মাথা ভারী ভারী লাগে, তারপর চিন্তা করতে কষ্ট হয়। বিশেষ করে যারা মধ্য বয়সে আছেন, মানে 28 বছর পার হয়ে গেছেন, এরকম 30 বছর পার হয়ে গেছেন, এই ক্ষেত্রে কিন্তু বিশেষ মধ্যবয়সী নারীরাই কিন্তু এই সমস্যার সম্মুখীন বেশি হন আর কি। অনেকে মনে করেন যে বয়স হয়েছে তাই বলে যায়, আসলে থাইরয়েডের পরীক্ষা করলে ধরা পড়তে পারে। তো আপনাদের যাদের এই সমস্যা আছে তারা থাইরয়েডের পরীক্ষা করতে পারেন। আপনাদের যে হয়েছে একাংশে, এটা একেবারে মুখ্যভাবে বলা সম্ভব নয়, তবে আপনারা চেক আপ করে দেখতে পারেন। তারপরে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে ভিটামিন B12, মানে ভিটামিন B12 এর অভাব। ভিটামিন B12 ছাড়া আপনার ব্রেইনের যে নার্ভ সেল ঠিকমতো কাজ করতে পারে না। আমাদের দেশে নিরামিষভোজী, বয়স্ক এবং গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া মানুষদের মধ্যে যে বা কী বলবো, ভিটামিন B12 এর অভাব ভয়াবহ, খুবই ভয়াবহ। এই অভাবে মনে রাখার সমস্যা, হাত পা অনেকে ঝিনঝিন করে, দেখবেন বয়স হলে হাত পা ঝিনঝিন করে, তারপর অনেকে দুর্বল লাগে, হঠাৎ বসে আছে বা কাজ করতেছে, ভাল লাগতেছে না, শরীর দুর্বল লাগতেছে। তো সব একসাথে আসে না, অনেকের আসে। তো যেটা বলবো সেটা হচ্ছে মোবাইল, সোশ্যাল মিডিয়ার আসক্তি। এটা নতুন গবেষণার মাধ্যমে জানা গেছে, কিন্তু খুবই ভয়ঙ্কর বিষয়টা। ক্রমাগত স্ক্রল করতে থাকলে ব্রেন ডোপামিন, যেটা আপনাকে আগেই বললাম, ডোপামিন তারপর ওভারলোড হয়ে পড়ে। মানে ডোপামিন যতটুকু প্রয়োজন তার চেয়ে ওভারলোড হয়ে পড়ে, ফলে ব্রেন দীর্ঘমেয়াদী মনোযোগ ক্ষমতা হারায়। যে আপনি একটা সময় কি করতেছেন, আগে ছিল একটা কাজ করতেছেন অথবা বই পড়তেছেন। আগের মানুষ কি ছিল, যখন ফোন ছিল না তখন বিভিন্ন মানুষ গল্পের বই পড়তো, তারপর বিভিন্ন ধরনের পত্রিকা ছিল, সেখানে গল্প দিত, কবিতা দিত, বিভিন্ন ধরনের, সেগুলো তারা নির্বিঘ্নে একটা ধারে বসে বসে মনোযোগ সহকারে পড়তে থাকতো। কিন্তু এই মনোযোগ কী করে, খুবই মানে মনোযোগটা নষ্ট করে। আপনি ব্রেনকে দীর্ঘমেয়াদী মনোযোগ দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন। 5 মিনিট বেশি হলে একটা বিষয়ে মনোযোগ দিতে পারছেন না, এটা আপনার দোষ? বলেন। এটা আপনার ব্রেনকে আসক্তি করে ফেলেছে, আসক্ত হয়ে গিয়েছে। তাহলে কি করবে? এর থেকে তো বাঁচার একটা কিছু করা প্রয়োজন আমাদের। তো কি করবেন? তাহলে কি করা উচিত আমাদের? যেগুলো করা উচিত এইগুলো করলে কিন্তু আল্লাহর রহমতে আমরা সুস্থ থাকব, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, আমাদের মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে, আমাদের ব্রেন স্ট্রেস
যেটা অতিরিক্ত হয় সেটা কম হয়ে যাবে, আমাদের লিভারগুলো ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, শরীরে রক্তচাপ ভালো থাকবে, সব কিছু কিন্তু ভালো থাকবে। আর সব কিছু ভালো থাকলে কিন্তু আমাদের ডায়াবেটিস না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, লিভারের কোনো সমস্যা এগুলো থেকে আমরা মুক্তি পাবো, কোলেস্টেরল যে ইফেক্ট শরীরে খুব মারাত্মক একটা ইফেক্ট ফেলে সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো। তো যেগুলো আমরা নিয়মিত করব তার ভিতরে হচ্ছে রাতে 7 থেকে 8 ঘন্টা আমরা ঘুমাবো। 7 থেকে 8 ঘন্টা আমরা প্রত্যেক দিন রাতে ঘুমাবো। দিনে 8 থেকে কম করে দিনে 8 থেকে 10 গ্লাস পানি খাবেন, 8 থেকে 10 গ্লাস। আর একবারে একটাই কাজ করুন, একবারে 2টা-3টা কাজ করবেন না। মানে ফোনও দেখতেছেন, কথাও বলতেছেন, ফোনও দেখতেছেন, কম্পিউটার আপনার অফিসের কাজও করতেছেন, নিজের কাজও করতেছেন, ফোনও দেখতেছেন, বইও পড়তেছেন, বা এরকম একসাথে মানুষ অনেক সময় আছে না 2টা-3টা বা 4টা-5টা করে কাজ করে, এই কাজগুলো করবেন না। যে কোনো একটা কাজ করবেন ব্রেনকে দিয়ে, ব্রেন তাহলে কি করবে, ওইটা মনে রাখবে, সে খুব সহজে এটা মনে রাখার ক্ষমতা পাবে। তো একবারে একটা কাজই করবেন, দুশ্চিন্তা কমাতে হবে, নামাজ পড়ুন, মেডিটেশন করুন, এগুলোতে অভ্যাসী হন। যারা আমাদের নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, মনোযোগ দিয়ে নামাজ পড়ুন। আর মেডিটেশন যেগুলো করলে ব্রেন সুস্থ থাকে, শরীর সুস্থ থাকে, সেগুলো করুন। তারপরে ভিটামিন 12 ও থাইরয়েড পরীক্ষা করুন, যেটা আগেই বললাম করতে হবে এগুলো। আর হচ্ছে মোবাইল রেখে মানুষের সাথে কথা বলা অভ্যাস করুন। মানুষ আগের সময় যখন মোবাইল ছিল না তখন যেমন মানুষ একটা মানুষের সাথে কথা বলতো, কাছে গিয়ে কথা বলতো, মুখের দিকে তাকিয়ে কথা বলতো, পাশে বসে সময় পাস করতো, তারা এক সময় বিকালে অথবা কোনো সময় তারা একসাথে গল্প করতো, আড্ডা দিত, এই অভ্যাসগুলো গড়ে তুলো। ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক দিন। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। যে কথাগুলো বললাম এগুলো মানার চেষ্টা করুন, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে, আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।